রাজশাহী শিক্ষা জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মহোদয় মতিউর রহমান স্যারকে বিনীতভাবে আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কে উপস্থাপনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আপনাদের সাথে আমার পরিচয় সম্পর্ক খুব কম। আমাদের ক্যাম্প হয়েছিল, সেখানে আমাদের একটা সভা হয়েছিল, আপনারা কয়েকদিন গেছিলেন, পরিচয় হয়েছিল। আর আপনাদের সাথে আমার পরিচয় হয়নি, কারণে হয়নি, বিভিন্ন কাজের ঝামেলার জন্য। সামনে আসেন না, আমাদের বিকালবেলা সামনে আসেন না, সকালে এখন আমি আসতে পারি। আজকে ষষ্ঠ অষ্টম শ্রেণীর শিক্ষা অভিভাবক সমন্বয় সভার সভাপতি আজিজুল স্যার, সবার নামও আমি জানি না, হয়তো ভুল হবে আর কি। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তি, আমার সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ, পুরুষ এবং মহিলা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা শিক্ষা কার্যক্রম সম্বন্ধে আমার শিক্ষা সম্বন্ধে আমার শিক্ষা অফিসার বিস্তারিত বলেছেন। আসলে এখানে আলোচনার কিছু নাই। আজকের বিষয়টা হলো যে আমরা যে ষষ্ঠ থেকে অষ্টম যে শিক্ষা কার্যক্রমটা পাইলটিং হিসেবে চালু করছি, এর ফলাফল কি, আপনাদের ছেলেমেয়েরা যারা পড়ালেখা করে তারা কি বলে, আপনারা কি বলেন, উভয় আলোচনার মধ্যে না আগামী দিনে আমরা কি করব এই বিষয়গুলোই আমরা সিদ্ধান্ত নিই। আমি একটু আশা সংক্রান্ত একটু পিছনে যেতে চাই। আমরা কথা না বলি, কথা বললে কথা বলতে মানা করে। আশা সংস্কার আমি পিছনে যেতে চাই। আশা কখন শুরু হলো, কীভাবে শুরু হলো, কোন কোন কার্যক্রমগুলো চালু আছে বর্তমানে, সেই বিষয়ে আমি একটু সংক্ষিপ্ত বলতে চাই। আশা 1978 সালে প্রতিষ্ঠিত হয়। আপনারা অনেকেই জানেন না, অনেকেই জানেন 1978 সালে আশা প্রতিষ্ঠিত হয়। 78 সাল থেকে 91 সাল পর্যন্ত আশা কোনো দিন কার্যক্রম পরিচালনা করে নাই। অর্থাৎ গ্রামের আর্থসামাজিক উন্নয়নের জন্য পাড়া মহল্লায় বৈঠক আকারে, উঠান বৈঠক বলে, আর বৈঠক বলি সকাল বিকাল উদ্বুদ্ধকরণ কীভাবে করা যায় সেখানে শুরু হয়। সেটা শুরু হয়েছিল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার টেকরাক নামক গ্রাম থেকে শুরু হয়েছিল। আমাদের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন জনাব মোহাম্মদ শফিকুল্লাহ চৌধুরী। উনি 2 বছর অর্থাৎ 3 বছর উনি মারা গেছেন এবং বর্তমানে ওনার সুযোগ্য ছেলে মোহাম্মদ আরিফুল্লাহ চৌধুরী প্রেসিডেন্টের দায়িত্ব হিসাবে দায়িত্ব নিয়ে আসে আর কি। তো এই যে সামাজিক উন্নয়নের জন্য যে প্রাথমিক পর্যায়ে আমাদের 91 সাল পর্যন্ত আলোচনা করা হলে, আলোচনার মাধ্যমে ফলাফল আসলো যে আলোচনা করে মানুষ সচেতন হচ্ছে, কিন্তু অর্থ না হলে মানুষ কিছু করতে পারে না। আপনার আমার যতই যাই থাক, আমি যতই বুঝি, যতই জ্ঞানী হোক, কিন্তু আমার যদি অর্থ না থাকে আমি জ্ঞানটা প্রসারিত করতে পারবো না, আমি সমাজকে প্রসারিত করতে পারবো না। সেই ধ্যান ধারণা থেকে 1991 সালে আমাদের এই কার্যক্রম শুরু হয়। 1991 থেকে শুরু করে এখন পর্যন্ত এই কার্যক্রমটা আমাদের চালু আছে। সেটা আপনারা যারা এখানে আছেন অনেকে আমাদের সাথে জড়িত আছেন, মহিলারা বেশি জড়িত আছেন, পুরুষেরা কম জড়িত আছেন। এই ঋণ কার্যক্রমের পাশাপাশি ঋণ কার্যক্রমের পাশাপাশি চালু আছে। ঋণ কার্যক্রমের পাশাপাশি সংস্থা আরো কিছু সিদ্ধান্ত নিয়ে, সিদ্ধান্ত সেটা কি স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য বিষয়ক কাজ চলে। আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে। স্বাস্থ্যকেন্দ্র আপনাদের রাজশাহী জেলায় 9 আছে, চাঁপাইনবাবগঞ্জে আছে, আমাদের চালু আছে। আশা বিশ্ববিদ্যালয় আছে, আপনারা হয়তো জানেন আশা বিশ্ববিদ্যালয় আমাদের কেন্দ্রীয়
কার্যালয়ে আশা বিশ্ববিদ্যালয় আছে। এইখানে আমাদের সদস্যদের ছেলেমেয়েরা মানে অল্প খরচে পড়ালেখা করার সুযোগ পায়। কেউ যদি ইন্টারমিডিয়েট পাস করে বেসরকারি সরকারিতে চান্স না পায়, বেসরকারিতে করতে চায়, তাহলে আমাদের যে আশা বিশ্ববিদ্যালয় আছে সেখানেও তারা পড়ালেখা করতে পারবে। আমাদের ফিজিওথেরাপি ক্যাম্প আছে, ফিজিওথেরাপি ক্যাম্প হয়। তার মধ্যে 2023 সালে আপনাদের এই ডাক্তারবান্ধব ফিজিওথেরাপি একটা ক্যাম্প হয়েছে, ঠিক আছে। আমাদের স্কুল আছে, স্কুল অর্থাৎ নার্সিং স্কুল আছে, যেটা কুমারঘাট আমাদের নার্সিং স্কুল আছে। হয়তো বা আমাদের এদিক এত দূর থেকে ওদিকে পড়ালেখা যাওয়ার কোনো সুযোগ থাকে না, অনেক দূর। তারপরে যদি কেউ নার্সিং স্কুলে পড়ালেখা করতে চায়, আমাদের সহযোগিতা নিলে সেখানে কম টাকায় পড়ালেখা করতে পারে। এই বিষয়গুলো আমাদের ঋণ কার্যক্রমের পাশাপাশি এই আর্থসামাজিক উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য এই কার্যক্রমগুলো আমাদের চালু আছে। আমাদের এডুকেশন অফিসার সাহেব বলে দিয়েছে যে শিক্ষা কার্যক্রম কত কি আছে, কোথায় চালু যায়। তারপরে আমি একটু সংক্ষিপ্ত বলি, আমি রাজশাহী জেলার কথাই বলি। রাজশাহী জেলাটা আমাদের দুই ভাগে ভাগ আছে, রাজশাহী সদর আর রাজশাহী পুঠিয়া। পুঠিয়াতে আমি বসি, আমাদের দুজনের একই অবস্থা। উনি ওই সাইডটা দেখে আর আমি দেখি আপনার পুঠিয়া, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, বাঘা, রাজশাহী, বাঘা, আচারঘাট, এই 6টা থানার 37টা অফিস আমি দেখাশোনা করি, ঠিক আছে। আমাদের করোনার আগে আমাদের শিক্ষা কার্যক্রম অনেক ব্রাঞ্চে চালু ছিল। করোনার জন্য আমাদের এই শিক্ষা কার্যক্রমটা সাময়িক বন্ধ ছিল। করোনা পরবর্তী আবার আমরা চালু করছি। তার মধ্যে আমাদের এই 6টি থানায় আমাদের 10টি প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি চালু আছে। এটা শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। তার মধ্যে আপনারা সৌভাগ্যবান, আপনাদের আমাদের ডাক্তারবান্ধের আওতায় শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। সেখানে পড়ালেখা করে আপনাদেরই ছেলে মেয়ে বেশি আসার আমাদের সদস্য এবং বাইরের ছেলে মেয়েরা পড়ালেখা করে। আমি রিপোর্ট উপস্থাপন করতেছি না, কারণ আপনাদেরও কথা শোনা লাগবে, সিদ্ধান্ত দেওয়া লাগবে, বড় লাগবে। এই শিক্ষা কার্যক্রম চালু আছে। তার মধ্যে আমাদের শিক্ষা কার্যক্রম চালু আছে নন্দনগাছি, চারঘাট, তারপর আপনাদের দীঘা, এদিকে আমাদের চালু আছে মোল্লাপাড়া, সাধনপুর, ওদিক চালু আছে নর্থ, মঠময়েল, কালীগঞ্জ। এই ব্রাঞ্চগুলোতে আমার 10টা শিক্ষা কার্যক্রম চালু আছে। আপাতত প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ। আগামীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আরও বৃদ্ধি হওয়ার সুযোগ আছে। যে করোনার আগে যে ব্রাঞ্চগুলো চালু ছিল, প্রত্যেকটা ব্রাঞ্চ চালু করার আগামীতে আমাদের পরিকল্পনা আছে। এই হলো প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ। অর্থাৎ আমরা কোনো সার্টিফিকেট দেই না, আমাদের গ্রামের যারা গরিব অসহায় আমাদের সাথে লেনদেন করে, অথবা বাইরের ছেলেমেয়েরা যারা প্রাইভেট করতে পারে না অথবা স্কুলে যেতে চায় না, স্কুলের অফ টাইম বলতে 12টার মধ্যে হয়তো শেষ হয়ে যায়, আমরা বিকেল টাইম তারা শিক্ষার্থী আছে, যেটা আমরা সেবিকা বলি আমাদের ভাষায়, শিক্ষা সেবিকা। আপনাদের রাজ্যের আন্ডারে নতুন গ্রামে আছে, প্রথমে ওনারা বলতে পারবে, আমার শিক্ষা সুপারভাইজার বলতে পারবে। 15টা কেন্দ্র আছে। এই 15টা কেন্দ্রে আমাদের 15 জন সেবিকা আছে। সেটা আপনাদেরই মেয়ে ছেলে ভাতৃ যে কেউ হতে পারে। আপনাদের এলাকার এই 15 জনকে মোনিটর করার জন্য, 15 জনকে দেখাশোনার জন্য আমাদের একজন শিক্ষা সুপারভাইজার আছে, যেটা আপনাদেরই ভাইভাই, আপনারা সকলেই চিনবেন ভাইভাই। তাহলে এই উপকারগুলো কিন্তু আপনারাই পাচ্ছেন। আমরা শুধু একটা মাধ্যম। আমাদের এখানে কোনোই আর্থিক ঋণ দিলে সংস্থার আর্থিক লাভ আছে, কিন্তু শিক্ষা কার্যক্রম চালু করলে আমাদের আর্থিক কোনো লাভ নাই। লাভটা হলো আপনাদের এলাকায় আমরা কাজ করি,
ঋণের কাজ করি, ঋণের পাশাপাশি যেন আমরা সমাজকে শিক্ষিত করে সামাজিকভাবে স্বাবলম্বী করতে পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, আপনাদের ছেলেমেয়েরা যেন ভালো পড়ালেখা করতে পারে, এটাই আমাদের লাভ, এটাই আমাদের উদ্দেশ্য। এইভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে, চলমান আছে, আগামীতে চলমান থাকবে। এর পাশাপাশি এখন আছে আমার সুপার এডুকেশন অফিসার স্যার সব কিছু বলে দিয়েছেন। তারপরে আসি যে আপনাদের আরেকটা সৌভাগ্য যে আমাদের এই যে ষষ্ঠ থেকে অষ্টম এই শিক্ষা কার্যক্রম আপনাদেরই আমার সুযোগটা আমরা করে দিয়েছি। আমার 6টা থানার মধ্যে সদর জেলায় আছে না, অর্থাৎ পুরো রাজশাহী জেলায় আপনাদের এই ডাকরা স্কুলকে আমরা নির্বাচিত করছি। আপনাদের আগ্রহ, আমাদের চেষ্টা, আলোচনার মাধ্যমে আপনাদের ডাকরাকে আমরা ডাকরা উচ্চ বিদ্যালয়কেই আমরা ম্যানেজিং কমিটির প্রধান শিক্ষক আরো এলাকার গণ্যমান্য ব্যক্তির সাথে আলোচনা করেই আমরা আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে 6ষ্ঠ থেকে 8ম অর্থাৎ নিয়মটা একই, অর্থাৎ আপনাদের ছেলেমেয়েরা যে পড়ালেখা করে সঠিকভাবে করছে কিনা তারা করাচ্ছে এই স্কুলেরই টিচার। কিন্তু স্কুলে অনেক সময় আসে না, অনেক ছাত্রছাত্রী থাকে, পড়ালেখা ঠিক মতো হয় না, সেই সময় থাকলেও আমরা সুযোগ করতে পারি না। এই চিন্তা থেকে আমাদের 6ষ্ঠ থেকে 8ম পর্যন্ত এই কার্যক্রমটা চালু করা হয়েছে এবং সেটা আপনাদের এই কারো ছেলে কারো মেয়ে, তাই নাকি? এই কার্যক্রমটা আমাদের আগামীতে চলমান থাকবে এইভাবে। আছে যদি না হয় তাহলে থাক, চলমান থাকবে। এই চলমানটা ভবিষ্যতে আপনাদের উপরে নির্ভর করছে। এখন এই রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আপনারাও বিব্রত হবেন, আমরাও মনে করবো যে আসলে অনেক টাকা খরচ করে অনেক শ্রম দিয়ে আমরা ভালো কিছু করতে পারতেছি না। আপনাদের আগ্রহ, আমাদের চেষ্টা। এখন ছেলে মেয়েকে পাঠালেন, ছেলে মেয়ে পড়ালেখা করলো কিনা এই দায়িত্ব কিন্তু বাড়ি গিয়ে আমাদের পক্ষে বা সাধ্যের পক্ষে নেওয়া কিন্তু সম্ভব না। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। আমার ছেলে 6ষ্ঠ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, আমার মেয়েটা পড়ে, ক্লাসে যে পড়ালেখা করছিল, আবার আসার মাধ্যমে যে পড়ালেখাটা চলমান আছে সেটা করছে কিনা, তারা রাত্রে পড়তে বসলো কিনা, তারা পড়াটা তৈরি করলো কিনা। আগের মায়েরা হয়তো বিষয়গুলো ধারণা ছিল না, আমাদের বাবা মা আমরা যারা বয়স হয়ে গেছে তাদের জন্য আমাদের বাবা মা ধ্যান ধারণা ছিল, কিন্তু আপনারা মা হিসাবে কিন্তু অনেক ছোট এবং অনেক পরে আসছেন এবং প্রত্যেকেই স্কুলে গেছেন, কিন্তু আপনারা আমার বাবা মারা হয়তো স্কুলে যাওয়ার সুযোগটা যায়নি। আমাদের বলছে বাবা স্কুলে যাও, স্কুলে গেলাম, স্কুল থেকে আসলাম, পড়ালেখা করলাম, বসলাম, কিছুই জানে না। পড়ালেখা করতে বসে আর শিখে গেলাম, পড়ালেখা করলাম না করলাম কিছু জানে। কিন্তু এই যুগের বাবা মা আপনারা যারা আছেন তারা কিন্তু ছেলে মেয়ে ফাঁকি দিলে একটু হলেও বুঝতে পারবেন বলে আমি মনে করি। কারণ প্রত্যেকেই প্রাইমারিতে অঙ্ক বুঝিয়েছেন, অক্ষর জ্ঞান সবার আছে, কিন্তু আমাদের বাবা মার অনেকের অক্ষর জ্ঞান নাই। আপনারা যদি সচেতন হন, আপনারা যদি ফলো করেন, আপনারা যদি ছেলে মেয়েদের গতিবিধি পর্যবেক্ষণ করেন, আপনার ছেলে মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, পড়ালেখা করছে কিনা, পড়া তৈরি হলো কিনা, আগামীকালকের কি পড়া আছে, কি অবস্থায় আছে, বাংলা ইংরেজি অঙ্ক যে বিষয়গুলো কঠিন আছে সেটা তৈরি করছে কিনা, এই বিষয়গুলোর দায়িত্ব কিন্তু আপনাদের। এখন আপনি হয়তো বলতে পারেন একদিকে স্কুলে পাঠাচ্ছি, একদিকে আশা কার্যক্রম করছে, আর একদিকে প্রাইভেট করছি, তাহলে তো আমার ছেলেরা দেখাশোনা শুরু করবে। এটা কখনো ভাববেন না, কারণ যুগ
আমাদের যুগ ছিল একরকম, আমাদের ছেলে মেয়ের যুগ আর একরকম। যারা সিনিয়র টিচার আছেন, যারা মুরব্বী আছে, তাদের যুগ ছিল আর একরকম, খাঁটি যুগ ছিল না। কিন্তু এখন ছেলে মেয়ের হাতে যে যন্ত্র আছে, এই যন্ত্রের বিষয়ে আমরা না বলি। এই যন্ত্রই মানুষকে ভালো দিচ্ছে, খারাপ দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত যারা তারা ভালোটা পরিহার করে খারাপের দিকেই চলে যাচ্ছে। অতএব পড়ালেখা করছে কিনা দায়িত্ব বলা কিন্তু আপনাদেরই দিতে হবে। শিক্ষক আর আশাকে দোষারোপ করে হবে না যে আমার ছেলে মেয়ে এত পড়ালেখা করলাম, আশা দিল, শিক্ষক দিল, ক্লাস হলো, কিন্তু রেজাল্ট ভালো করলো না। এই দোষারোপ দিলে কিন্তু আপনাদেরও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার সঙ্গে আরো কাজ আছে, কাজ ছিল, আমারও কাজ আছে। আমার একটা অফিসে চলে যাব, আমার মূল প্রোগ্রাম আছে লন্ডনে, আমি ওখানে চলে যাব। তো আপনাদের প্রতি আমার শেষ অনুরোধ থাকবে যে আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, পড়ালেখা করছে কিনা, পড়ালেখা তৈরি করলো কিনা, এই দায়িত্বটুকু বা বাড়ির দায়িত্বটুকু আপনাদের নিতে হবে। আমরা যদি বাড়ির দায়িত্বটুকু নিতে না পারি, তাহলে ছেলের আসি যাওয়া হবে, রেজাল্ট ভালো হবে না, আপনার মন খারাপ হবে, আমাদেরও মন খারাপ হবে। প্রতিষ্ঠানের কি শিক্ষা প্রতিষ্ঠান প্লাস আশা প্রতিষ্ঠানের একটা দুর্নাম হবে। এরা শুধু রংসই করছে, কাগজে কলমে দেখাইছে, কাজের কাজ কিছুই হয়নি। ঠিক আছে, তো এ পর্যন্তই মনে হয় আমার কথা। আর প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আমাদের স্যারেরা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের স্যার যারা পরিচালিত করছে। আমরা শুধু আয়োজন করছি, মাধ্যমে আয়োজন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা একটু বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতা আছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়মের মধ্যেই চলে। তবে এনজিও সেক্টরটা বেশি নিয়মের মধ্যে চলে, সবাই নিয়মের মধ্যে চলে। এনজিও সেক্টরটা অর্থনীতির বিষয়টা সবাই নিয়মের মধ্যে চলে। আমরা ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারি না, ইচ্ছা করলে অনেক কিছু নিতেও পারি না। এই সীমাবদ্ধতার মাধ্যমেই অভিভাবক সভাটা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের ঘাটতি ত্রুটি থাকবে, এইটুক আপনারা মেনে নেবেন। আমি জেলার প্রধান হিসাবে আপনাদের প্রতি আমার অনুরোধ যে সীমাবদ্ধতার মধ্যে এই অভিভাবক সভাটা করা হচ্ছে এবং এটা প্রথম অভিভাবক সভা। এখান থেকে আগামীতে যে অভিভাবক সভা হবে, এখান থেকে ঘাটতি ভুল চিহ্নিত করে আমরা আগামীতে এর চাই আরো ভালো করতে পারব। তো ঘাটতিটি কিছু না মনে করে ভালো যেটুকু হচ্ছে সেটুকু নিয়ে গিয়ে আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখাটা আরো সুন্দর সুন্দর করবেন, এই প্রত্যাশা রেখে এবং সকলকে আবারও সালাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার